শিশুদের ক্ষেত্রে এই ব্যাপারটি আরো অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখন যেহেতু এপ্রিল মাস চলতেছে, তো ঢাকা শহরের মধ্যে যে বছরের সবচাইতে যে ডেঙ্গুর বেশি প্রাদুর্ভাব দেখা যায় সেটা হচ্ছে এই এপ্রিল মাস থেকে শুরু করে যে জুলাই মাস পর্যন্ত, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাস ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আসিফ রায়হান। আমি বর্তমানে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা উদ্যানের ব্লু মাউন্ট প্রাইভেট হসপিটালে মেডিসিন এবং শিশু বিভাগে কর্মরত আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর। স্পেশালি আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলবো হচ্ছে যে শিশুদের মধ্যে ডেঙ্গু জ্বরের প্রবণতা এবং তার যে ভয়াবহতা এবং তার প্রতিকার এবং ট্রিটমেন্ট কী হতে পারে সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা একটা ছোট পরিসরে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন যেহেতু এপ্রিল মাস চলতেছে, তো ঢাকা শহরের মধ্যে যে বছরের সবচাইতে যে ডেঙ্গুর বেশি প্রাদুর্ভাব দেখা যায় সেটা হচ্ছে এই এপ্রিল মাস থেকে শুরু করে যে জুলাই মাস পর্যন্ত, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাস ঢাকা শহরে এবং আপনার যেসব শহরাঞ্চল যেগুলো আছে যেমন ঢাকা, চট্টগ্রাম, এছাড়া বড় বড় শহরগুলোতে আপনার ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যায়। এবং একটা ডেঙ্গু জ্বর আপনার সিনিয়র বা অ্যাডাল্টদের ক্ষেত্রে যেরকম ঝুঁকিপূর্ণ বা ভয়াবহ, ঠিক তেমনিভাবে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে এই শিশুদের ক্ষেত্রে এই ব্যাপারটি আরও অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং সেভ দ্য চিলড্রেন নামের যে এনজিও প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশে শিশুদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে, তাদের যে সমীক্ষা অনুযায়ী দেখা গেছে যে গত 2023 সালে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই মাসগুলোতে এই একমাত্র ঢাকা শহরেই আপনার 2 লক্ষের উপরে ডেঙ্গু জ্বরের রোগী ডিটেক্টেড হয়েছে। এবং সবচেয়ে আশঙ্কার ব্যাপার হচ্ছে যে এর মধ্যে অলমোস্ট প্রায় 38,000-এর উপরে, প্রায় অলমোস্ট 40,000-এর কাছাকাছি হচ্ছে শিশু ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে। এদের মধ্যে যদিও আপনার বেশিরভাগই স্বাভাবিক ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আপনার প্রায় 1,000-এর উপরে, এখানে অলমোস্ট যে সংখ্যাটি প্রায় 1,069 জন শিশু এখানে গত 2023 সালে এই শুধুমাত্র ডেঙ্গু জ্বরের কারণেই প্রাণহানি ঘটেছে। এই জন্য ডেঙ্গু নিয়ে আমাদের সকলের সচেতনতাটা অবশ্যই থাকা উচিত। এবং এখন যেহেতু এপ্রিল মাস চলছে, তো বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিন পরেই আপনারা জানেন যে বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাবে। এই মৌসুমটা হচ্ছে আপনার ডেঙ্গু জ্বরের জন্য সবচাইতে বেশি ভয়াবহ হিসেবে আমরা চিকিৎসকরা মনে করে থাকি। কারণ ডেঙ্গু জ্বরের যে কারণ সেটা হচ্ছে এটা এক ধরনের ভাইরাসজনিত রোগ এবং এটা এডিস নামক এক ধরনের স্পেশাল কাইন্ড অফ মশার মাধ্যমে এই ভাইরাসটা মানুষের শরীরে আক্রান্ত হয়। এবং এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরের মোট 4 ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। তো বাংলাদেশে সর্বপ্রথম ডেঙ্গু জ্বরের রোগীর যে রেকর্ড পাওয়া যায় সেটা হচ্ছে 1964 সালে সর্বপ্রথম ডেঙ্গু রোগী এখানে শনাক্ত করা হয়। কিন্তু সবচেয়ে বেশি অ্যালার্মিং হারে 2000 সাল থেকে, যখন আপনার ডেঙ্গু হেমারেজিক ফিভার বা যেগুলো আপনার ডেঙ্গুর কমপ্লিকেটেড কেস, সেসব ক্ষেত্রে ডেঙ্গু হেমারেজিক ফিভার অথবা ডেঙ্গু শক সিন্ড্রোমে প্রথম রোগীরা যখন থেকে মারা যাওয়া শুরু করে, তখন থেকে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের এই ব্যাপারে একটু সচেতনতা তৈরি হওয়া শুরু হয়। তো এখন এই ধরনের যে এডিস মশা, যার কারণে এই ডেঙ্গু জ্বরটি ছড়িয়ে থাকে, তো এডিস মশার প্রজননের স্থান হচ্ছে আপনার মনে রাখতে হবে যে এটা কোনো একটা নির্দিষ্ট স্থানে যেখানে আপনার পানি জমে থাকে, যেমন স্থির পানিতে এই ধরনের মশাগুলোর বিস্তৃতি সবচাইতে বেশি দেখা যায়। তো যেসব স্থানে আপনার পানি জমে থাকে, যেমন হচ্ছে আমরা যারা শহরাঞ্চলে বসবাস করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাসায় বারান্দায় বিভিন্ন টবে ফুলের গাছে অথবা বিভিন্ন প্লাস্টিকের বোতল বলেন বা ফেলে দেওয়া খেলনা বা যে কোনো ধরনের প্লাস্টিক সামগ্রীতে এখানে ছোটোখাটো জায়গায় পানি জমে থাকলে সেখানে আপনার এডিস মশার যে লার্ভাগুলো সেগুলো ওখানে বংশবিস্তার করা একটা সুযোগ তৈরি হয়। তো এই জন্য আমাদেরকে অবশ্যই ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এটা আপনার প্রতিষেধকের চেয়ে প্রতিরোধটাই ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হিসেবে কাজ করে। কারণ আপনার ডেঙ্গু জ্বর যাতে না হয় সে ব্যবস্থাটা গ্রহণ করাটাই এখানে শ্রেয় মনে করা হয়। তো
তো বাচ্চাদের ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের যে ব্যাপারটা এটা এবং বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে সিমটমগুলো অলমোস্ট প্রায় সিমিলার টাইপের সিমটম দেখা যায়। যেমন ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আপনার এটা স্থায়িত্বকাল হয় নর্মালি হচ্ছে 2 থেকে 7 দিন বা 10 দিন পর্যন্ত এটা একজন মানুষের শরীরে থাকতে পারে। দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক হাই গ্রেড ফিভার থাকে, যেমন 102 ডিগ্রি 3 ডিগ্রি পার হয়ে অনেক বাচ্চা, আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে প্রায় 105.1 ডিগ্রি পর্যন্ত পেয়েছি একজন বাচ্চার ডেঙ্গু জ্বর, এবং এটা অনেক হাই ফিভার হতে পারে। এবং হাই ফিভারের সাথে সাথে এই ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এই বাচ্চার এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে এদের অন্যান্য কিছু সিমটমও থাকবে, এবং অন্যান্য সিমটমের মধ্যে যেমন হচ্ছে শরীরে প্রচণ্ড ব্যথা থাকবে, যেমন মাসেল পেইন এবং বোন পেইন থাকে। এছাড়া ডেঙ্গু জ্বরের রোগীরা প্রায়ই যে অভিযোগটা করে থাকে যে তাদের প্রচণ্ড মাথা ব্যথা হয়, স্পেশালি তাদের চোখের পেছন সাইডে এই ব্যথাটা অনেক বেশি তীব্র আকারে দেখা যায়। এবং অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার জ্বর অনেক সময় দেখা যায় এত বেশি হাইগ্রেড ফিভার না হলেও অনেক সময় 100 বা 100-এর আশেপাশে জ্বর থাকলেও অনেক সময় তাদের অ্যাসোসিয়েটেড সিমটমের কারণে ডেঙ্গু জ্বরের রোগীরা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তো এইসব ক্ষেত্রে দুর্বলতার লক্ষণগুলো যে কোনো একটা লক্ষণ দেখা দিলেই আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং সেই লক্ষণগুলোর মধ্যে হচ্ছে যে জ্বরের সাথে সাথে যদি ওই রোগীর কোনো শরীর ব্যথা, মাসেল পেইন অথবা বোনস পেইন বা কোনো হাড়ের মধ্যে ব্যথা থাকে, অথবা চোখের পেছন দিকে ব্যথা থাকে, অথবা কোনো কারণে দেখা যায় এর চেয়ে আরও বেশি সিভিয়ার কেসে অনেক সময় দেখা যায় যে রোগীর মাড়ি থেকে রক্তপাত তৈরি হয়, তারপরে বিভিন্ন স্কিনের মধ্যে হাতে অথবা পায়ে অথবা উরুতে দেখা যায় লাল লাল র্যাশ দেখা যায়, এগুলো আপনার খুবই ডেঞ্জার সাইন। এছাড়া আপনার যদি মনে করেন যে অনেক সময় সিভিয়ার কেসে দেখা যায় যদি রোগীর ঘন ঘন বমি হতে থাকে অথবা প্রচণ্ড পেট ব্যথা হতে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে সাথে সাথে আপনার নিকটস্থ হসপিটালে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের লক্ষণ দেখা দিলে একদমই দেরি না করে অবশ্যই ডেঙ্গু রোগীকে সাথে সাথে আপনার হাসপাতালে নিয়ে আসতে হবে। এখন হাসপাতালে আসার পরে ডক্টরদের এখানে আমরা ডক্টর হিসেবে যে কাজগুলো করি, যে নর্মালি 3টা টেস্ট করা হয়। সেটা হচ্ছে যেমন ডেঙ্গু NS1 অ্যান্টিজেন একটা টেস্ট করা হয়, এটা হচ্ছে ডেঙ্গু জ্বরের সেই ভাইরাসটি ওই রোগীর রক্তে উপস্থিত আছে কিনা এটা দেখার জন্য। এছাড়া আরও 2টা ইমিউনোগ্লোবুলিন টেস্ট করা হয় একজন ডেঙ্গু জ্বরের রোগীর ক্ষেত্রে, যেমন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন G এবং ইমিউনোগ্লোবুলিন M বা IgG বা IgM হিসেবে এই পরীক্ষাটা আমরা চিনে থাকি। এবং যারা একাধিকবার আপনার একের অধিকবার যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে এই IgG এবং IgM এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এসব ক্ষেত্রে আপনারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে না পারলে অবশ্যই আপনার নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসার ব্যাপারে আমরা যেটা বলতে পারি যে অ্যাকচুয়ালি ডেঙ্গু জ্বরের ওই ধরনের স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত চিকিৎসা শাস্ত্রে ওরকমভাবে বলা হয় না। এটাকে বলা হয় হচ্ছে মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। মানে ডেঙ্গু জ্বরটা যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ, এটা এমনিতেই দেখা যায় ম্যাক্সিমাম টাইম আপনার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে নিজে থেকে আস্তে আস্তে কমে আসতে থাকে। তো এইসব ক্ষেত্রে যখন ডেঙ্গু জ্বরের রোগীরা আমাদের কাছে আসে, তো আমরা তখন জ্বর কমানোর জন্য নর্মালি প্যারাসিটামল 500 মিলিগ্রাম অথবা তার ওজন অনুযায়ী আমরা ওই অনুযায়ী প্যারাসিটামল প্রেসক্রাইব করি, এবং রোগীকে বলি যে প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে। তাকে অবশ্যই তরল জাতীয় খাবার, পানি, তারপর ডাবের পানি, ওরসালাইন, লেবু শরবত, যে কোনো ধরনের তরল জাতীয় খাবার তাকে অবশ্যই বারে বারে বেশি বেশি করে খেতে হবে, যাতে পেশেন্ট ডিহাইড্রেটেড না হয়ে যায়। আর হচ্ছে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ রেস্টে থাকতে হবে। রেস্টে না থাকলে তখন পেশেন্টের ওই শরীর ব্যথা, মাথা ব্যথা এগুলো তীব্রতর আকার ধারণ করতে পারে। অবশ্যই তাহলে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় নর্মালি যদি কোনো পেশেন্টের কমপ্লিকেশন দেখা না যায়, তাহলে এই ধরনের ট্রিটমেন্টগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ ডেঙ্গু জ্বর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কিন্তু তারপরেও কিছু কমপ্লিকেটেড কেস, যেমন দেখা যায় যেসব পেশেন্টের অনেক বেশি পেটে ব্যথা থাকে অথবা ঘন ঘন বমি হতে থাকে অথবা মাড়ি দিয়ে রক্ত পড়ে, এই ধরনের কমপ্লিকেটেড কেসের পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় তাকে হাসপাতালে ভর্তি করে তাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া লাগতে পারে, অথবা যদি কোনো প্লাজমা লিকেজ দেখা যায় তাহলে ওই ধরনের কোনো ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপিও পেশেন্টের প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে পেশেন্টের মানে সিভিয়ারিটি অনুযায়ী আমরা ওই অনুযায়ী ট্রিটমেন্টটা নর্মালি দিয়ে থাকি। তো শিশুদের ক্ষেত্রে অবশ্যই যে কোনো জ্বরই অনেক ভয়াবহ।
তো আমরা চেষ্টা করব যে শিশুদেরকে অবশ্যই মানে রাতের বেলা ঘুমানোর সময় এমনকি দিনের বেলা পর্যন্ত যাতে মানে মশার কামড় থেকে তাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত দূরে রাখার জন্য, এবং অবশ্যই রাতে মশারি ব্যবহার করে ঘুমানো, এই জিনিসটা করতে হবে। এবং আপনারা প্রত্যেকেই যে যার যার বাসায় এবং যার যার যে ওয়ার্ক প্লেস বা কর্মস্থলে অবশ্যই আপনাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খেয়াল রাখবেন যাতে কোথাও বা কোনো পাত্রে স্থির অবস্থায় পানি জমে না থাকে। এবং এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে মনে রাখার জন্য, যে কোনো স্রোতশীল পানিতে নর্মালি এই এডিস মশার যে লার্ভাগুলো এগুলো টিকতে পারে না। তো এই জন্যই যেগুলি স্ট্যাগন্যান্ট ওয়াটার বা স্থির পানি সেগুলোতেই আপনার এডিস মশা যেহেতু প্রজনন ঘটায়, তো কোথাও স্থির পানি সেটা অল্প হলেও সেটাকে ফেলে দিতে হবে, বারবার করে সেটাকে রিসাইকেল করতে হবে। তো এভাবে ইনশাল্লাহ যদি আমরা আমাদের চারপাশকে পরিষ্কার রাখতে পারি এবং আমরা মশারি ব্যবহার করতে পারি এবং পর্যাপ্ত শিক্ষার মাধ্যমে ইনশাল্লাহ আমরা ডেঙ্গু জ্বরটাকে যতটুকু সম্ভব আমরা প্রিভেন্ট করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। তারপর যে কোনো কমপ্লিকেটেড কেসে আপনাদের যদি মনে হয় যে না জ্বরের পরিমাণ অনেক বেশি তীব্র হয়ে গেছে, অবশ্যই দেরি না করে আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং যে কোনো চিকিৎসা সেবা সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমরা রেগুলারলি আমাদের বিভিন্ন ডিজিজ বা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।